আসসালামু আলাইকুম। ক্লাস 5 কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা অর্থাৎ প্রথম মূল্যায়ন পরীক্ষায় আহ, সবাই নিশ্চয়ই নাম্বার পেয়ে গিয়েছো। আমি এই খাতায় দুঃখজনকভাবে কিছু ভুল পেয়েছি, যে ভুলগুলো আগে আমরা সংশোধন করব এবং তারপরে আমরা কি করব, আমাদের পরবর্তী যে ক্লাসটা সেই ক্লাসটা কন্টিনিউ করব। তো প্রথমত আমরা আমাদের যে পরীক্ষাটা আমরা দিয়েছি সেটার মধ্যে যে ভুলগুলো ছিল সেটা আগে সংশোধন করি। তোমাদের প্রথম যেই ভুলটা তোমরা বেশিরভাগই করেছো সেটা হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন। এখন দেখো, আমি তোমাদেরকে প্রশ্নই দিয়েছি তিতুমিরের বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিলেন, তাই না? তো আমাকে যদি তোমরা বলো যে তিতুমিরের বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেছেন, সেটা কি চলবে? চলবে না, কারণ আমি কিন্তু প্রশ্নই দিয়েছি তিতুমিরের বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিল, আর কি এটা যে বানিয়েছিলেন, কেন বানিয়েছিলেন। তিতুমির যে বানিয়েছিলেন সেটা কিন্তু আমি বলেই দিয়েছি, তাই না? তো এখানে হবে কি, ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য, ঠিক তোমাদের মেন বইয়ে লাইনটা দেওয়া আছে। তারপর দেখো আরেকটা, যেটা মহাস্থানগড় কত বছরের সাক্ষ্য বহন করে। মহাস্থানগড় কত বছরের সাক্ষ্য বহন করে, এটা তোমরা অনেকেই লিখেছো 1500 বছর, আবার কেউ কেউ লিখেছো 1500 বছরের বেশি। উত্তরটা দুটোই ভুল। 3টা খাতা মাত্র আমাকে সঠিক উত্তর দিতে পেরেছে। এই 3টা খাতা ছিল রাফিয়া, শিফা, আরেকটা ছেলে ছিল, সেটা এই মুহূর্তে, হ্যাঁ এটা আরেকটা ছিল সাফিন। হ্যাঁ, সাফিন, রাফি আর শিফা, এই 3জন আমাকে সঠিক উত্তরটা দিতে পেরেছে। এটা মূলত 1500 বছর না। তোমরা খেয়াল করে দেখবে, তোমরা বইটা একটু সাথে নাও, বইটা সাথে নিলে তোমাদের একটু সুবিধা হবে পড়তে। দেখো, তোমরা বইয়ে লেখা আছে যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের। দেখেছো কি? এখন এই যে খ্রিস্টপূর্ব 3য় শতক, 3য় শতক মানে 3 শতক, 3 শতক মানে 300, তাই না? এখন এই যে খ্রিস্টপূর্ব বললো আর এরপর পরবর্তী, কথাটার অর্থটা কি? কথাটার অর্থ কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বুঝিয়ে দিয়েছিলাম, যখন ক্লাস নিয়েছিলাম তখন বুঝিয়ে দিয়েছিলাম, এখন আবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব বলতে আমরা এই যে 1 সাল 2 সাল এভাবে করে করে যে 2021 সাল এখন, তাই না? এই সাল গণনা কখন থেকে শুরু হয়েছে? ধরো আজকে থেকে সাল গণনা শুরু হয়েছে, তাহলে আজকে থেকে সামনে ফিউচারে, ভবিষ্যতে 365 দিনে 1 বছর হবে, ঠিক আছে? তো এইভাবে করে খ্রিস্টাব্দ শুরু হলো, কিন্তু পেছনে যে এত দিন চলে গেল, আগেকার দিনে যখন থেকে শুরু হলো এই সাল গণনাটা, এর আগে যে এত দিন চলে গেল, সেগুলো সাল কিভাবে গণনা করবে? এই জন্য পেছন থেকে 1 থেকে 365 হিসাব করে 1 বছর হিসেব করা হয়েছে, এবং এটার নাম দেওয়া হয়েছে খ্রিস্টপূর্ব 1। মানে হচ্ছে খ্রিস্টাব্দ যখন থেকে আমরা গণনা শুরু করছি তার আগের 1 বছর, এজন্য খ্রিস্টপূর্ব বলা হয়েছে। পূর্ব মানে আগে, ঠিক আছে? তো এইভাবে খ্রিস্টপূর্ব 3য় শতক অর্থাৎ খ্রিস্টপূর্ব 300, তার মানে আগে খ্রিস্টাব্দ যখন থেকে গণনা শুরু হয়েছে তার আগে 300 বছর, এবং খ্রিস্টাব্দ যখন থেকে শুরু হয়েছে তখনকার পরবর্তী 1500 বছর, তার মানে আগে 300 আর এখন 1500, টোটাল হলো 1800। শুধু 1800 বছরের না, দেখো বলেছে 1500 বছরের বেশি, তার মানে আগের 300 আর এখন এই যে খ্রিস্টাব্দ শুরু হওয়ার পরে যে 1500, টোটাল হলো 1800, তার মানে 1800 বছরের বেশি, মানে 1800 বছরের বেশি। বুঝতে পেরেছ? এটা অনেকেই ভুল করেছ এবং এটার জন্য আমি মার্কও কেটেছি। তোমাদের খাতায় তোমরা অনেকে নিজেদের নাম, কারো কারো অভিভাবক বা কারো কারো
হয়তো বাসার যে শিক্ষক আছেন উনি লিখে দিয়েছেন। কিন্তু তোমরা ক্লাস 5-এ উঠেছো, তোমরা তো তোমাদের নিজেদের নামটুকু লিখতে পারো, তাই না? তোমাদের পুরো নাম, তোমাদের ক্লাস, তারপর রোল নাম্বার, পরীক্ষাটা কোন পরীক্ষা সেই বিষয়ের নাম, তারপর তোমাদের যে কি বলে তারিখ, পরীক্ষাটা কত তারিখ হচ্ছে, এগুলো তো তোমরা নিজেরাই লিখতে পারো। কিন্তু আমি দেখেছি তোমাদের অনেকেই অভিভাবক এটা লিখে দিয়েছে, এই জন্য কিন্তু আমি নম্বর কেটেছি। তোমাদের খাতায় শুধু তোমাদের লেখা থাকবে, অভিভাবকের কোনো লেখা যেন না থাকে। সেটা হোক অভিভাবক, সে হোক তোমার বাবা মা, হোক তোমার টিচার, হোক তোমার বড় আপু বা বড় ভাই, যেই হোক না কেন, ঠিক আছে? তোমার লেখা তোমাকেই লিখতে হবে। আচ্ছা, এরপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কেন? এখানে কেন বলা হয়েছে, অনেকেই লিখেছে সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য, এবং অনেকেই লিখেছে উনি ঐতিহ্য ধরে রাখার জন্য। দুটোই হবে। আবার কেউ কেউ লিখেছে যে সোনারগাঁওকে নিয়ে গর্ব করার জন্য। এটা মূলত গৌরব ধরে রাখার জন্যই হবে, যদিও এটা গর্বের বিষয়, আমি তোমাদের এটাতে নম্বর দিয়ে দিয়েছি, কিন্তু মূলত কথাটা লিখবে সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য। তোমরা এই প্রশ্নগুলোর জন্য তোমরা কি করবে, আমাদের যেই বোর্ডের যে মেন বই আছে, মেন বইয়ের উত্তরগুলো ভালো করে ফলো করবে, কারণ গাইড বইয়ে অনেক সময় অনেক কিছু বেশি গুছাতে গিয়ে একটু উল্টো পাল্টা করে ফেলে, তো ওটা লিখলে অনেক সময় দেখা যায় যে আমাদের নম্বরটা আসে না। এজন্য উত্তরটা যেগুলো সম্ভব, যেগুলো আছে সবগুলো আমরা কি করব, আগে আমাদের বোর্ডের বই থেকেই নেব। এজন্য বোর্ডের বই যে টেক্সটগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেগুলো আমরা আগে শিখে ফেলবো, ঠিক আছে? তো এরপরে চলো আমরা দেখি কি আছে। এরপর আছে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত, এখানে অনেকে লিখছো অসাংবাদিত, অনেকে লিখেছো, মানে আমি প্রশ্নের উল্লেখ করে দিয়েছি শব্দটা, তোমরা দেখে দেখো সেটা ঠিক মতো লিখো নি, তো এই ভুলগুলো যেন সামনের দিকে না হয়, ঠিক আছে? 76-এ মন্বন্তর কি? এটা বাংলা 1176 সাল ছিল, এটা লিখতে হবে বাংলা 1176 সাল। আচ্ছা, পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? এটা রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এখানেও অনেকেই ভুল করেছো। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? এটা 10ই জানুয়ারি লিখেছো। 10ই জানুয়ারি ঠিক আছে, কিন্তু সালটা উল্লেখ করে দিতে হবে, 1972 সাল লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, শূন্যস্থানে এখানেও তোমরা অনেকেই ভুল করেছো, দুটো ভুল একেবারে কমন ভুল হয়েছে। সেইটা হচ্ছে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ঢ্যাশ বছরের ইংরেজ শাসন। এটা সবাই লিখেছো 200 বছর, শুধু অল্প কিছু লিখেছো প্রায় 200। এটা উত্তরটা হবে প্রায় 200। প্রায় কেন হবে? দেখো, 200 মানে হচ্ছে পুরোপুরি 200, ঠিক আছে? আর প্রায় 200 হচ্ছে 200 পুরো হয়নি। দেখো, আমরা যদি দেখি আমাদের যে সিপাহী বিদ্রোহের আগে ওই পর্যন্ত কিন্তু 100 বছর ছিল, রানী ভিক্টোরিয়া আসার আগে, ঠিক আছে? এরপর যখন 100 বছর পরে যেটা ছিল সেটা কিন্তু 100 বছর হয়নি, 100 বছর থেকে অল্প কিছু বাকি ছিল। দেখো, 1757 সালে কি হলো, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, ঠিক আছে? এরপরে 1857 সালে 100 বছর, 1957 সালে 200 বছর হওয়ার কথা, কিন্তু 1957 সালে কিন্তু আর ওরা যায়নি, ওরা তার 10 বছর আগে মানে 1947 সালেই চলে গেছে। তোমাদের ঠিক পৃষ্ঠা 14-তে দেখো লেখা আছে, একদম শেষের লাইনটা, 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। তো এখানে উত্তরটা হবে প্রায় 200 বছর, যেহেতু 200 পুরোপুরি হয়নি, এখনও 10 বছর বাকি, তাই এটা এখানে কি হবে, প্রায় 200 বছর। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা তোমাদের পৃষ্ঠা 16-তে আছে। দেখো, হিন্দু কলেজের যে ছবিটা আছে তার ঠিক নিচে আছে 1816 সালে। এটা তোমরা অনেকেই ভুল করেছো, লিখেছো 1817, 1818, এরকম অনেক সালই লিখেছো, কিন্তু সেটা হবে না। আচ্ছা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে, এটা অনেকেই লিখতে পেরেছো, ভালো করেছো। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের কি দেওয়া হতো?
কেউ কেউ দিয়েছো সাহায্য দেওয়া হতো, কেউ কেউ লিখেছো বসবাসের জন্য জায়গা দেওয়া হতো, এরকম কিছু। কিন্তু এটা হবে প্রশিক্ষণ দেওয়া হতো, মানে ট্রেনিং, যুদ্ধটা কিভাবে করবে সে ট্রেনিং দেওয়া হতো। খ নাম্বার ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে, এখানে শুধু ইয়াহিয়া লিখে রেখেছ, বাক্যটা সম্পূর্ণ করার জন্য ইয়াহিয়ার একটা শূন্যরও লাগাতে হবে, ইয়াহিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের যে ভুলগুলো, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত, এটা সবাই ঠিক করেছ। আচ্ছা, লালবাগ কেল্লাটি সম্পূর্ণ ইটের তৈরি, এটাও সবাই ঠিক করেছ। ফরাসি বণিকগণ ছিলেন আহসান মঞ্জিলের ঢ্যাস। এখন ফরাসি বণিকগণ কিন্তু আহসান মঞ্জিলটা কিনে নিয়েছিলেন, তাই না? যারা কেনে তাদেরকে ক্রেতা বলা হয়, আর যারা বিক্রি করে তাদের কি বলে? বিক্রেতা, তাই তো? তাহলে এখানে কি হবে? ফরাসি বণিকগণ ছিলেন আহসান মঞ্জিলের ক্রেতা। খোদাই পাথর 3.35 মিটার লম্বা, অনেকেই লিখেছ শুধু 3.35, এখন 3.35 কি সেন্টিমিটার নাকি মিটার নাকি সেটা তো উল্লেখ করতে হবে, যদিও আমি নাম্বার দিয়ে দিয়েছি এটার, কিন্তু 3.35 মিটার এই কথাটা উল্লেখ করতে হবে, মিটার কথা উল্লেখ না করলে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। আর কেউ একজন লিখেছ 35 মিটার, ঠিক আছে, খুব তাড়াহুড়ো করতে যে 35 মিটার লিখে ফেলেছ, এটা আর করবে না। কোম্পানি শাসন রদ করা হয় কত সালে? এটা ভুলবশত প্রশ্নে 1857 সালে লেখা হয়েছে, এটা মূলত 1858 সালে হবে। যারা যারা প্রশ্নের ভুলের জন্য যারা যারা এটাকে 1857 সাল লিখেছ, আমি তোমাদের সবাইকে নাম্বার দিয়ে দিয়েছি, তবে এটা 1857 সালে হবে না, এটা হবে 1858 সালে, ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, এটা হবে শান্তি কমিটি। আর ওয়ারি বটেশ্বরের নিদর্শন পাওয়া গেছে, এটা মৌর্য আমলের। দু একজন লিখেছ পাল আমলের, সেটা কিন্তু ভুল। আর কোম্পানি শাসন রদ করা হয় কয়েকজন লিখেছ 1905 সালে, এটা 1905 সালের, 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ, ঠিক আছে। এটা হবে কোম্পানি শাসন হবে 1858 সাল। এই ছিল তোমাদের প্রশ্নের ভুল, যেটা আসলে তোমরা ভুল করেছো, এবং সবচেয়ে বেশি ভুলটাই করেছিল মহাস্থানগড়। এটা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই না? এটা কি হবে? 1800 বছরের বেশি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সমাধান। আমরা এখন কি করব? আমরা এখন আমাদের পরবর্তী যে অধ্যায় আমাদের, যেটা সাময়িক পরীক্ষার জন্য আছে 1 থেকে 6 অধ্যায়, আমরা 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত এর আগে করেছি, এখন করব 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় কি? আমাদের বাংলা, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। আমাদের অর্থনীতিতে অনেক কিছু আছে, এর মধ্যে কৃষি আর শিল্প নির্ভরশীলই বেশি, আমরা বেশিরভাগই কৃষি থেকে আসে। তো আজকে আমরা কি করব? আমাদের কৃষি সম্পর্কেই আলোচনা করব, পাঠ 1। কৃষি কি? এই যে চাষবাস করে যে আমরা ফসল উৎপাদন করি, এটাই হচ্ছে কৃষি কাজ, ঠিক আছে, এটাই কৃষি কাজ। আমরা অনেক কিছু চাষবাস করে উৎপাদন করি, চাল করি, গম করি, ডাল করি, ধান করি, ঠিক আছে। তারপর বিভিন্ন রকমের খাদ্যশস্য করি, যেমন আলু আছে, শাকসবজি আছে, অনেক কিছু আছে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো মূলত অধ্যায় 1-এ যেটার কথা বলা হয়েছে, যে চাল, গম ও ডাল। তো আমরা একটু দেখি আমাদের এই অধ্যায়ে ওরা কি বলছে। দেখো একটু খেয়াল করে, আমি কিন্তু প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, লাল কালির দাগ দিয়েছি। এগুলো শূন্যস্থান এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো মনে রাখবে, ঠিক আছে। তো দেখো কি বলছে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কেমন দেশ? কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ কেন বলা হয়? কারণ বাংলাদেশের বেশিরভাগই কৃষিকাজ করে তারপর উৎপাদন করতে হয়, ঠিক আছে। সব কিছু আমরা বেশিরভাগই কী করি? চাষবাস করে তারপর ফসল ফলে তারপর সেটার উপর নির্ভর করে চলি, এজন্য কৃষি প্রধান দেশ বলা হয়।
জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। দেখো, জনসংখ্যার শতকরা ১০০ জনে ৮০ জন, প্রতি ১০০ জনে ৮০ জন, এই জন্য বলছে শতকরা প্রায় ৮০%। এই যে দেখো, প্রায় ৮০%, পুরোপুরি ৮০% না, কিন্তু প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। মানে দেশে আমাদের যতটুকু দরকার, আমরা যতগুলো মানুষ আছি দেশে, সবার চাহিদা পূরণ করে, মানে সবার যতটুকু লাগবে সেটা প্রয়োজন মিটিয়ে যতটুকু অবশিষ্ট থাকে সেটা আমরা কি করি, বাইরের কান্ট্রিতে রপ্তানি করি। এবার আসো কনসেপ্ট রপ্তানি। রপ্তানি কাকে বলে? নিজ দেশ থেকে অন্য দেশে কোনো কিছু যদি আমরা অর্থের বিনিময়ে পাঠাই, বিক্রি করি, সেটা হচ্ছে কি রপ্তানি। নিজ দেশ থেকে অন্য দেশে আমরা যে জিনিসগুলো বিক্রি করি সেটা হচ্ছে রপ্তানি। ঠিক আছে? আমরা কি করি, বাইরের কান্ট্রি কি আমাদেরকে টাকা দেয় না, ওরা কি করে, ডলার দেয়, বৈদেশিক মুদ্রা। তার মানে এখানে আরেকটু সুন্দর করে কি হবে, নিজ দেশ থেকে অন্য দেশে পণ্য আদান প্রদান করে, পণ্য বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে এটাকে কি বলে, রপ্তানি। আচ্ছা, চাষাবাদের জন্য এই দেশের মাটি খুব উপযোগী। কোন দেশের? আমাদের বাংলাদেশের। কেন? কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ। উর্বর মানে কি, একবার ফসলের উপযোগী, একেবারে যা দিব, যা বপন করব তাই হবে। ঠিক আছে? তো বদ্বীপ অঞ্চল, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ আসলে বলা হয় ওই সমস্ত অঞ্চলকে যেগুলোর 3 দিক ঘেরাও থাকে, স্থল বন্দর, স্থল থাকে, স্থল বুঝো তো, একবার মাটি মানে, ঠিক আছে, 3 দিক স্থল আর 1 দিক খোলা, 3 দিক বন্ধ, 1 দিক খোলা, 3 দিকে স্থল, 1 দিকে জল। যেমন বাংলাদেশের 3 দিকে দেখো, পশ্চিম, পূর্ব আর উত্তর, 3 দিকে কিন্তু ইন্ডিয়া, তাই না? শুধু বঙ্গোপসাগর খোলা, 3 দিক ইন্ডিয়া দিয়ে বন্ধ, 3 দিক স্থল ভাগ দিয়ে বন্ধ, আর 1 ভাগ জলভাগ, খোলা যেটা সেটা জলভাগ। এই জন্য বাংলাদেশকে বদ্বীপ বলা হয়, এটা দেখতে বয়ের মতো। ঠিক আছে? মোট জাতীয় অর্থনীতি, অর্থনীতি কি, এই যে আমরা এই যে টাকা পয়সার যে ব্যাপার স্যাপারগুলো আছে, যে আমরা আদান প্রদান করে জীবিকা নির্বাহ যে করছি, ঠিক আছে, এটাকে অর্থনীতি বলা হয়। হ্যাঁ, এইটা কি করছে, এইটার এই শতকরা প্রায় 20% আসে কোথা থেকে? কৃষি থেকে। দেখো, আমাদের যদি বলা হয় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে প্রায় 80%। আর যদি আমাদের জাতীয় অর্থনীতি, মানে সারা দেশে যতটুকু উৎপাদন হয়, যতটুকু অর্থনীতির মানে যেই মাধ্যমটা আছে, অর্থনীতির কয়েকটা সেক্টর আছে, একটা হচ্ছে কৃষিকাজ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যে শিল্প কারখানা, ঠিক আছে, আরেকটা হচ্ছে সেবার মাধ্যমে যে চাকরি করছি আমরা অনেকে, ঠিক আছে, 3টা খাত আছে। তো এই প্রত্যেকটা খাত থেকেই আমাদের কি হয়, অবদান রাখতে হয়, সব মিলিয়ে 100% হয়। তো এই অর্থনীতির এই যে 100% হয়, 100%-এর মধ্যে প্রায় 20% আসে কোথা থেকে? কৃষি থেকে। কোথা থেকে আসে? কৃষি থেকে আসে। এই পাঠে আমরা 3টা প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানবো। 3টা প্রধান খাদ্যশস্য। 3টা প্রধান কি কি? ধান, গম আর ডাল। চলো দেখি। ধান। ধান ধান কি আমরা চিনি তো? ধান গাছ সবাই দেখেছি, তাই না? সবার গ্রামে আছে। ধান থেকে কি হয়? চাল হয়। চালটাকে আমরা কি করি? সেদ্ধ করে ভাত করি, চালটাকে গুঁড়ো করে পিঠা বানাই, তাই না? অনেক কিছু করি। তো দেখো, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। বাংলাদেশের মানুষের কি প্রধান খাদ্য? ভাত। তাই ধান আমাদের প্রধান ফসল। যেহেতু ভাতটা আমাদের প্রধান খাদ্য, মানে আর কিছু না হোক ভাতটা আমাদের লাগবেই, ঠিক আছে, তাই ধানটা আমাদের কি প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি, জলবায়ু মানে প্রাকৃতিক যে অবস্থা, ঠিক আছে, সেটা, এবং আমরা কি জানি, জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর পর আমরা পড়েছি না, আবহাওয়া হচ্ছে একদম অল্প সময়ের, আর জলবায়ু হচ্ছে কি অনেক বেশি, তাই না? অনেক দিনের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। তো এই যে জলবায়ু, এটা কি ধান চাষের উপযোগী।
আর ভূমি মানে কি? মাটি। আমাদের যে মাটি, আমরা কিন্তু আগেই পড়েছি যে আমাদের মাটি অনেক উর্বর, তাই না? বদ্বীপ অঞ্চল। তো এই যে উর্বর জমি, ভূমি, এটা ধান চাষের জন্য অনেক উপযোগী। বাংলাদেশে প্রধানত 3 ধরনের ধান হয়: আউশ, আমন ও বোরো। এই 3 ধরনের ধান চাষ হয়। এছাড়াও হয় ইরি হয়, তারপর তোমার এই যে অনেকে যে মিনিকেট বলে সেটা হয়, ঠিক আছে? তারপর অনেক ধরনের ধানই হয়, তবে আউশ, আমন, বোরো এই 3টা হচ্ছে প্রধান। আউশটা কখন হয়? আষাঢ় শ্রাবণ মাসে আউশ, তারপর আউশ ধান কাটা হয়, মানে আষাঢ় শ্রাবণ মাসে আউশ ধান কাটে, তখন ধানটা নেওয়া হয়। আর অগ্রহায়ণ পৌষ মাসে আমন ধান কী করা হয়? কাটা হয়। আর বৈশাখ মাসে বোরো ধান কাটা হয়। এই যে এখন যে ধান হয়েছে, এখন তো বৈশাখ মাস, তাই না? এখন দেখবে অনেক জায়গায় খবরে দেখবে যে ধান কাটার লোক পাচ্ছে না। এটা কোন ধান? এটা বোরো ধান। বোরো ধান কাটার লোক পাচ্ছে না। তো আরেকটা ধান আছে যেটা সারা বছরই হয়, সেটা হচ্ছে ইরি, ঠিক আছে? এই আউশ যেমন তোমার একটা সিজনাল, যে কাটতে হয় আষাঢ় শ্রাবণ মাসে, তারপর আমন ধান যেমন কাটতে হয় অগ্রহায়ণ পৌষ মাসে, আর বোরো হচ্ছে কি এই বৈশাখ মাসে। তার মানে ফসল আরও 3-4 মাস আগেই বুনতে হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি ইরি। দেখো আমরা এখন একটা সুন্দর ধান গাছের ছবি দেখব, কত সুন্দর, তাই না? একবার মনে হচ্ছে আমরা গ্রামে চলে গিয়েছি, নির্মল পরিবেশ, খুব সুন্দর লাগছে, তাই তো? এটা হচ্ছে যারা ধান গাছ দেখোনি, যারা শহরেই জন্ম, ধান গাছ দেখোনি, তাদের জন্য এটা দেওয়া হয়েছে। এই যে উপরে ধানের শীষ, এগুলোতেই ছোট ছোট যে ধান হয়, ধানের ভিতরে চাল থাকে। তো এই হচ্ছে আমাদের ধান। আমরা ধান থেকে কি করি? অনেক কিছু পাই। ধান থেকে আমরা চাল পাই, ধান দিয়ে আমরা কি করি? চিড়া, মুড়ি, খই এসবই ধান থেকে হয়, ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গম। গম বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি উৎপাদন হয়। কোথায় হয়? বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে। উত্তর অঞ্চল কোনটা? বাংলাদেশের উত্তর অঞ্চল এই যে দিনাজপুর, রংপুর, ঠিক আছে, এইসব অঞ্চল। পশ্চিম অঞ্চলেও কি হয়? গম উৎপাদন বেশি হয়। তো শীতকালে গমের চাষ করা হয়। কোন সময় গমের চাষ করা হয়? শীতকালে। বাংলাদেশের গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গমের চাষের প্রসার ঘটছে। প্রসার মানে কি? বেড়ে যাওয়া, বৃদ্ধি ঘটা, ঠিক আছে? প্রসার মানে হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে এই যে তোমরা যে হরলিক্স খাও, সেখানেও কিন্তু গম আছে। গম এবং বিভিন্ন ডাল দিয়ে এই হরলিক্সটাকে বানানো হয়। আমরা এখন গম দেখব। আমরা ধান দেখেছি, এখন গম দেখব। কি সুন্দর নির্মল গম, দেখেছ? গম খেতে একবারে মনে হচ্ছে ক্ষেতের মধ্যে হেঁটে যাই, খুব সুন্দর, তাই না? এখন আমরা ডাল শিখব, ডাল সম্পর্কে জানব। ডাল তো আমরা সবাই দেখেছি, তাই না? আমরা সবাই ডাল খাই। এখন এই যে ডাল, ঠিক ভাত যেমন আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রধান খাদ্য, ডালও কিন্তু আমাদের প্রধান খাদ্য, তাই না? আমরা 3টা প্রধান খাদ্যের কথা বলছিলাম, ধান, গম আর ডাল। তো গম থেকে আটা হয়, আটার তৈরি অনেক জিনিস আমরা খাই। এবং ডাল থেকে কি হচ্ছে? দেখো, ডাল আমাদের প্রোটিন জাতীয় একটা খাবার, যেটা আমিষ দেয়, এবং ডাল কিন্তু দেহের গঠনে বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? তো আমরা এই জন্য কী করব? সবাই ডাল খাবো। ডাল সম্পর্কে কি বলেছে ওরা দেখি। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অরহর ইত্যাদি। দেখেছো কত ধরনের ডাল আছে? বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। যেমন আমরা একটু আগে দেখেছি উত্তর ও পশ্চিম অঞ্চলে গমের চাষ বেশি হয়, ঠিক একই অঞ্চলে কি হয়? ডালের চাষও বেশি হয়। তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। আমরা ধান পড়ার সময় দেখেছি রপ্তানি, মানে হচ্ছে কি
আমাদের দেশ থেকে আরেক দেশে আমরা বিক্রি করছি। আমদানি হচ্ছে তার ঠিক উল্টোটা। অন্য দেশ থেকে যখন আমাদের দেশে আমরা বৈদেশিক মুদ্রার বিনিময়ে, মানে আমরা যখন কিনে আনি অন্য দেশ থেকে, সেটা হচ্ছে আমদানি। আর আমরা যখন অন্য দেশের কাছে বিক্রি করি এবং বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করি, সেটা হচ্ছে রপ্তানি। তাহলে যেটা নিজ থেকে অন্য দেশে বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা, সেটা হচ্ছে রপ্তানি। আর অন্য দেশ থেকে নিজ দেশে ক্রয়ের মাধ্যমে যে পণ্যগুলো আমরা আনছি, সেটা অর্থ বিনিময় করে, টাকা পয়সা বিনিময় করে, সেটা হচ্ছে কি আমদানি। ঠিক আছে, এখন আমরা ডাল দেখব কত ধরনের ডাল হয়। এই যে আন্ডারলাইনগুলো করেছি, এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট লাইন, এবং এই যে পুরো তথ্যটা আছে, তথ্যগুলো তোমাদের শিখে ফেলতে হবে। কেন করতে হবে? কারণ যদি বলা হয় যে বাংলাদেশের প্রধান ফসল কোনটি, বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান, এবং যদি বলা হয় বাংলাদেশের প্রধান ফসল সম্পর্কে 4টি বাক্য লেখো, তখন ধান সম্পর্কে কিন্তু তোমাকে যা বলা আছে সেই 4টা বাক্য তোমাকে লিখে দিতে হবে। আবার যদি বলা হয় যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের নাম বলো, সেটা কি হবে? ডাল। এবং যখন বলা হবে যে এই গুরুত্বপূর্ণ কৃষি পণ্য সম্পর্কে 4টি বাক্য লেখো, তখন তোমার এই যে এখানে যে বাক্যগুলো আছে এগুলোই লিখতে হবে। ঠিক আছে, তাই এখানে যা আছে, যতটুকু আছে, আমরা সবটুকুই শিখে ফেলবো। এখন চলো আমরা ডাল দেখি কত ধরনের ডাল। দেখো, এখন তোমরা একটু মজার জিনিস দেখবে, কত ধরনের ডাল। এই দেখো আরেকটা ছবি। এখন চলো আমরা যে বইয়ে দেখেছি যে অনেকগুলো ডাল আছে, কি কি ডাল আছে আমরা দেখেছি, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অরহর। চলো আমরা ডালগুলো একটু দেখে চিনি, কোনটা ছোলা, কোনটা মসুর, কোনটা মটর, কোনটা মুগ ডাল। ঠিক আছে, একটু দেখি, খুবই মজার তাই না? দেখো মসুর ডাল, এই যে কমলা কালার যেটা, লাল যেটা, এটা কিন্তু আমরা সবাই দেখেছি তাই না? কিন্তু এই দুটো হয়, এটা একটা ছোলা ছাড়ানো আর একটা ছোলা সহ, এটার যে খোসাটা আছে ডালের, সেই খোসাটা সহ, এটা হচ্ছে মসুর ডাল। এটা দেখে কি কেউ কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে ছোলার ডালের গাছ। এই ছোলার ডালের গাছ দেখো একটু, ছোলার ডালের গাছটা কিভাবে ছোলাগুলো ঝুলে আছে। এই ছোলার গাছ থেকেই এই ছোলাগুলো হয়। যে ছোলাগুলো আমরা দেখেছি এই যে গোল গোল, এগুলোই হচ্ছে এই ছোলাগুলো। এটাই এখন আমরা কি করি, এই যে এখন রমজান চলছে, আমরা ইফতার করি না এই ছোলা দিয়ে, এটা হচ্ছে ছোলা। মটরশুঁটি আমরা সবাই দেখেছি তাই না? আমরা সাধারণত পোলাওতে, তারপর বিভিন্ন ভুনাতে, মাছ ভুনা, ডিম ভুনাতে আমরা মটরশুঁটিটা দিই তাই না? মটরশুঁটিটা খুবই মজা লাগে। এই দেখো মটরশুঁটির ডাল, এই যে মটর ডাল, এই মটরশুঁটিটাই যখন আরও শুকিয়ে হয়ে যায়, তখন এই ডালটা হয়। এই ডালটা দিয়ে কি হয় বলো তো? মনে আছে তোমরা মজা করে কি কি খাও? ওই যে তোমরা মজা করে ফুচকা খাও, তারপরে চটপটি খাও, ঘুগনি খাও, সেটা এই ডাল দিয়ে, মটর ডাল দিয়ে করা। এবার দেখো, এটা হচ্ছে মুগ ডালের গাছ। ঠিক আমরা যে ডালগুলো দেখেছি এতক্ষণ, এই যে এটা হচ্ছে গাছ, এই যে লম্বা লম্বা, এগুলোর ভিতরে এটা যখন পরিপক্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায় এই গাছগুলোর ফসলগুলো, তখন এটার ভিতরে খুললেই ঠিক ওই যে মটরশুঁটির ভেতরে যেরকম দানা আছে ওইরকম থাকে, ওইটা বের করে ডাল বের করা হয়। এই যে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের গাছ এবং মুগ ডালের গাছ দেখতে একই। ঠিক আছে, এটা হচ্ছে অরহর। এই অরহর খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। সাধারণত জন্ডিস রোগের জন্য এই ডালটা খুব উপকারে আসে। এই ডালটা খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায়। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, আমরা আমাদের প্রশ্ন সলভ করলাম, এবং আমরা কী করলাম, বাংলাদেশের কৃষি পণ্য দেখলাম, এবং অনেক ধরনের ডাল, কোনটা কোন ডাল সেটাও দেখলাম তাই না? কোন ধান কখন হয় সেটাও জেনেছি। তোমরা এই তথ্যগুলো ভালো করে মনে রাখবে এবং
তোমাদের বইতে 31 পৃষ্ঠায় দেখবে গ নাম্বারে একটি ছক দেওয়া আছে। সেই ছকটি তোমরা একটু ভালো করে খেয়াল করবে। ছকটিতে যে ডাটা দেওয়া আছে যে ধান, গম, ডাল উৎপাদন কতটুকু হয়, আমদানি কতটুকু হয় সেটা দেওয়া আছে। তোমরা এই তথ্যটা কি করবে, ভালো করে দেখে নেবে, কারণ এই তথ্যটার উপর থেকে কি হয়, প্রশ্ন হয়। তাহলে আমরা কি করব, পাঠ 1-এর যে পাঠ 2-এর তো আমরা আজকে কোনো কিছু পড়তে পারিনি, তো পাঠ 1-এরটাই আমরা পড়ব। এটা সংক্ষিপ্ত সকল প্রশ্নগুলো পড়ব, পড়ে তারপর শূন্যস্থান বামরান সেগুলো আমরা পড়ে ফেলব। হ্যাঁ, আমরা পাঠ 1-এর কী করব, সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব এবং শূন্যস্থান ও বামরানের জন্য রিডিংগুলো করে ফেলব। আর বোর্ডে যে কাঠামোবদ্ধ প্রশ্ন আছে এই পাঠ 1 অধ্যায় 4-এর পাঠ 1-এর মোট কথা যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা পড়ে ফেলব। এবং আমি পাঠ 2 নিয়ে ঠিক একদিন পরে পাঠ 2-এর যেই অধ্যায়টা আছে সেই পাঠগুলো নিয়ে আমি আলোচনায় চলে আসব। তোমরা এর মধ্যে কি করবে, সবার আগে ঠিক বইয়ে যে তথ্যগুলো আছে সেগুলো আগে পড়ে ফেলবে। এটা পড়লেই দেখবে তোমাদের যে প্রশ্নগুলো আছে গাইড বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর শূন্যস্থান বামরান, তারপর যে কাঠামোবদ্ধ প্রশ্ন, এগুলো তোমরা এমনিতেই পারছো, সব তোমাদের পড়া হয়ে যাবে। তাই বইয়ের তথ্যগুলোই আগে পড়ে ফেলবে। বইটা মাত্র 1 পাতা, ঠিক আছে? এই 1 পাতা পড়লে দেখবে এর উপর থেকে সকল প্রশ্ন তোমাদের পড়া হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো এবং পড়াগুলো কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।